বলে। উপাত্ত হচ্ছে দুই প্রকার। উপাত্ত কয় প্রকার? দুই প্রকার। বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। উপাত্ত কয় প্রকার? দুই প্রকার। উপাত্ত হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে কি বিন্যস্ত উপাত্ত, আর দুই হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। উপাত্ত দুই প্রকার, বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। এই বিন্যস্ত উপাত্ত কোনগুলা আর অবিন্যস্ত উপাত্ত কোনগুলা? যে সকল উপাত্ত সাজানো থাকে, মানের ক্রমানুসারে সাজানো থাকে, তাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। সেটা হতে পারে ছোট থেকে বড় ক্রমে, কিংবা হতে পারে সেটা বড় থেকে ছোট ক্রমে। যেভাবেই থাকুক না কেন, সাজানো থাকলেই সেগুলো হবে কি বিন্যস্ত উপাত্ত। আর যেগুলো এলোমেলো ভাবে থাকবে সেগুলো হবে অবিন্যস্ত উপাত্ত। সাজানো থাকলে সেগুলো হবে বিন্যস্ত, এলোমেলো ভাবে থাকলে সেগুলো হবে অবিন্যস্ত। যেমন আমরা যদি বলি 36, 38, 40, 41, এটা একটা বললাম। আরেকটা যদি বলি, মনে করেন 36, 40, 41, 38, 35, দুইটা উপাত্তের উদাহরণ দিলাম, একটু দেখেন। প্রথম উপাত্তের মধ্যে আছে 36, 38, 40, 41। 36, 38, 40, 41, এগুলা কি বিন্যস্ত, যেহেতু এগুলো মানের ক্রমানুসারে আছে। এগুলো কি আছে? মানের ক্রমানুসারে সাজানো আছে, এই জন্য এগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত। আর এখানে আছে 36, 40, 41, 38, 35, এগুলো এলোমেলো ভাবে আছে, এজন্য এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তাহলে উপাত্ত হচ্ছে দুই প্রকার, বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। যেগুলো সাজানো থাকে সেগুলো হচ্ছে বিন্যস্ত, যেগুলো এলোমেলো ভাবে থাকে সেগুলো হচ্ছে অবিন্যস্ত। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে, এই অধ্যায়ের কিছু নির্দিষ্ট সূত্র আছে, এই সূত্রগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন হচ্ছে পরিসর। পরিসর আমাদেরকে নির্ণয় করতে বলবে। পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। পরিসরের সূত্র: পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হচ্ছে আমাদের পরিসর নির্ণয়ের সূত্র। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি, এই শ্রেণীব্যাপ্তি হচ্ছে, আমরা দেখব যখন আমরা সারণী অঙ্কন করব তখন আমরা এভাবে দেখব 56 থেকে 60, এভাবে আমরা কিছু পরিসংখ্যানে তো উপাত্ত দেখব। এই যে ব্যবধান, এই ব্যবধানটাকে বলা হয় শ্রেণীব্যাপ্তি। 56 থেকে 60 এটার যে ব্যবধান, সেই ব্যবধানটাই হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি। এই শ্রেণীব্যাপ্তিটা কখনো কখনো প্রশ্নে উল্লেখ করে দিবে যে 5 শ্রেণীব্যাপ্তি ধরে সারণী তৈরি করো, 10 শ্রেণীব্যাপ্তি ধরে সারণী তৈরি করো, 2 শ্রেণীব্যাপ্তি ধরে সারণী তৈরি করো। প্রশ্নে যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেটাই ধরতে হবে, কিন্তু প্রশ্নে যদি উল্লেখ করে না দেয় তখন আমরা কি করব? প্রশ্নে উল্লেখ করে না দিলে তখন এই শ্রেণীব্যাপ্তিটা আমরা ধরবো পরিসর দেখে। শ্রেণীব্যাপ্তিটা ধরবো আমরা কি দেখে? পরিসর দেখে। পরিসর যদি 50-এর বেশি হয়, পরিসর যদি কি হয় 50-এর বেশি হয়, তখন শ্রেণীব্যাপ্তি হবে 10। পরিসর যদি 50-এর বেশি হয় শ্রেণীব্যাপ্তি হবে কত? 10। আর যদি পরিসর 50-এর কম হয় শ্রেণীব্যাপ্তি হবে 5। 50-এর বেশি হলে 10, 50-এর কম হলে 5। এই পরিসরটা যদি 50-এর বেশি হয়, 50-এর কি হয়? বেশি হয়, তাহলে শ্রেণীব্যাপ্তি হবে 10। আর যদি পরিসরটা 50-এর কম হয় তাহলে শ্রেণীব্যাপ্তি হবে 5। এটা মনে রাখতে হবে। এটা কি করতে হবে? মনে রাখতে হবে। 50-এর বেশি হলে 10, 50-এর কম হলে 5। পরিসর 50-এর বেশি হলে 10, পরিসর 50-এর
কম হলে 5। এগুলো হচ্ছে আমাদের কি শ্রেণীব্যাপ্তি ধরার নিয়ম, যে পরিসর যখন 50-এর বেশি হবে তখন আমরা 10 ধরবো, পরিসর যখন 50-এর কম হবে তখন আমরা 5 ধরবো। এরপর আমাদেরকে জানতে হবে শ্রেণী সংখ্যা। এরপর আমাদেরকে জানতে হবে কি শ্রেণী সংখ্যা, অর্থাৎ যখন আমাদেরকে উপাত্ত দিয়ে বলবে পরিসর নির্ণয় করো, তো এই উপাত্তগুলোকে আমরা কয়টা ঘরের ভিতরে লিখব, সেই ঘরগুলোকে বলা হয় শ্রেণী সংখ্যার ঘর। কিছু উপাত্ত আমাদের কাছে দেওয়া থাকলে ওই উপাত্তগুলোকে আমরা কয়টা ঘরের ভিতরে লিখব, সেগুলোকেই বলা হয় শ্রেণীব্যাপ্তির ঘর। এই শ্রেণী সংখ্যার ঘর, এই শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর পরিসর বাই শ্রেণীব্যাপ্তি, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। এই পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হবে কি শ্রেণী সংখ্যা। পরিসরটাকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হবে কি শ্রেণী সংখ্যা। এই ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে পরিসরকে যখন আমরা শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করব, ওই ভাগফল যদি দশমিক সংখ্যা আসে, ওই ভাগফলটা যদি দশমিক সংখ্যা আসে, তাহলে তাকে আমরা কি করতে হবে পূর্ণ সংখ্যা নিতে হবে। মনে করেন পরিসরকে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করলে রেজাল্ট আসলো 4.9, 4 কত আসলো 9, তো এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটাকে আমাদেরকে পূর্ণ সংখ্যায় নিতে হবে। কেননা শ্রেণী সংখ্যা যেহেতু একটা গড় হবে, গড় কখনো দশমিক আকারে দেওয়া যাবে না, এজন্য সবসময় আমাদেরকে পূর্ণ সংখ্যা হিসেবে নিতে হবে। আর এই পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য নিয়ম হচ্ছে, যখনই আমরা দেখবো দশমিক এলা কোনো সংখ্যা এসছে, তখন দশমিকের পরে কি আছে সেটা আমাদের দেখার কোনো দরকার নাই। দশমিকের পরে কি আছে সেটা আমাদের দেখার কোনো প্রয়োজনই নাই। তাহলে আমরা কি করব, শুধুমাত্র দশমিকের আগের সংখ্যার সাথে আমরা 1 যোগ করে দেব। দশমিকের পরে কি আছে সেটা আমাদের দেখার কোনো প্রকারের দরকার নাই, আমরা শুধুমাত্র দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ করে দেব। তাহলে এর সাথে যদি দশমিকের আগের সাথে 1 যোগ করি, এখানে আছে 5, এর সাথে 1 যোগ করলে কত হবে 5। দেখেন আবার 5.9 লিখলে আবার কিন্তু হবে না, শুধুমাত্র 5 লিখতে হবে। কত লিখতে হবে 5। তাহলে দশমিকের পরে যাই আসুক না কেন, আমরা দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ করে দেব, আর দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ করলে যা পাবো সেটা হবে শ্রেণী সংখ্যা, সেটা হবে কি শ্রেণী সংখ্যা। এরপর আমাদেরকে এখানে জানতে হবে মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক নির্ণয়ের আমরা ক্লাস 8 এ শিখছিলাম উপাত্ত সংখ্যা জোড়, উপাত্ত সংখ্যা বিজোড়, দুটো সূত্র শিখছিলাম, উপাত্ত সংখ্যা জোড় এবং উপাত্ত সংখ্যা বিজোড়। কিন্তু নবম দশম শ্রেণীতে আমাদেরকে এর সাথে সাথে আরো একটা সূত্র শিখতে হবে, এবং আমাদের পরীক্ষার মধ্যে এই সূত্র থেকেই আমাদের মধ্যক আসবে, অর্থাৎ সারণী থেকে মধ্যক নির্ণয়। সারণী থেকে কি মধ্যক নির্ণয়। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এটা হচ্ছে আমাদের সারণী থেকে মধ্যক নির্ণয়ের সূত্র। যেহেতু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সূত্রগুলো দিবে, সূত্রগুলো দিয়ে বলবে যে সূত্রগুলো বিবৃতি প্রদান কর, অর্থাৎ এখানে কোনটাতে কি হবে সেটা লিখো। এখন আমরা এখানে শিখবো যে কোনটাতে কি হবে, আমাদেরকে মনে রাখতে হবে। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে L সমান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা। n হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। h হচ্ছে শ্রেণীব্যাপ্তি, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। L মধ্যক শ্রেণীর নিম্নসীমা,
এন মোট গণসংখ্যা, এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এইচ শ্রেণীব্যাপ্তি, এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এগুলো হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র এবং বিবৃতি দিতে বললে এগুলো দিতে হবে। দেখেন এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এই মধ্যক শ্রেণীর নিম্নসীমাটা আবার কি? মধ্যক শ্রেণীর নিম্নসীমা জিনিসটা কি? দেখেন আমাদের কাছে পরিসংখ্যানের অঙ্কের মধ্যে শ্রেণীব্যাপ্তি, প্রশ্নের মধ্যে অনেক সময় শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে 55 থেকে 59, এটা একটা শ্রেণীব্যাপ্তি। এটা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি। এই শ্রেণীব্যাপ্তির একটা হচ্ছে উচ্চসীমা আর একটা হচ্ছে নিম্নসীমা। উচ্চসীমা কোনটা, নিম্নসীমা কোনটা? এখানে মধ্যে ছোট কে 55, এই 55 হচ্ছে নিম্নসীমা, 55 হচ্ছে কি নিম্নসীমা, আর যে 59 হচ্ছে বড়, এটা হচ্ছে উচ্চসীমা। এটা হচ্ছে কি উচ্চসীমা। আর এল এর মান হচ্ছে কি নিম্নসীমা না উচ্চসীমা? নিম্নসীমা। তার মানে কোনটা হবে এল এর মান? 55। বুঝে গেছে? এল এর মান আমরা কোথায় পাবো? এল এর মান হবে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। মধ্যক শ্রেণীর যে কোনো গড়ের নিম্নসীমা ধরলে কিন্তু হবে না, এখানে বিষয়টা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে এই মধ্যক শ্রেণীর নিম্নসীমাটা আমরা কোথায় পাবো? এই মধ্যক শ্রেণীর নিম্নসীমাটা বের করার জন্য একবারে সহজে মনে রাখবেন, দেখতে হবে আমাদের কাছে যে সারণী দেওয়া আছে ওই সারণীর মধ্যে সবচাইতে বড়, সবচাইতে বেশি গণসংখ্যা কোন গড়ে আছে। সবচাইতে বেশি গণসংখ্যা কোন গড়ে আছে? সবচাইতে বেশি গণসংখ্যা যে গড়ে আছে সেই গড়ে আমরা এল এর মান পাবো। অর্থাৎ সেই গড়ের নিম্নসীমাটাই হবে কার মান? এল এর মান। তাহলে এল এর মান আমরা কোথায় পাবো? যেখানে গণসংখ্যা সবচাইতে বেশি, যেখানে গণসংখ্যা সবচাইতে বেশি আমরা সেখানে এল এর মান পাবো। আর সেখানকার কোনটা লিখবো? উচ্চসীমা না নিম্নসীমা? নিম্নসীমা। এবারে এন হচ্ছে মোট গণসংখ্যা, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যার জন্য একটা কথা আসছে, যখনই সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বলবে, প্রশ্নে বলুক বা প্রশ্নে না বলুক, আমাদের কাজই হবে একটা অতিরিক্ত ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা। আমাদের কাজই হবে কি করা? অতিরিক্ত একটা ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা। কি করতে বললে? সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বললে আমাদের কাজই হবে একটা কি করা? ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা। আর এই ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করার পর আমরা এল এর মান যেখানে পাবো তার আগের গড়ের ক্রমযোজিত গণসংখ্যাটাই হবে এফসি এর মান। এরপরে এইচ, এস হচ্ছে শ্রেণীব্যাপ্তি, যে 55 থেকে 59, এখানে ব্যবধান কত সেটা হবে এইচ এর মান। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, ওই যে যেখানে গণসংখ্যা সবচেয়ে বড় ওই বড় গণসংখ্যাটাই হবে কার মান? এফএম এর মান। এরপরে আমাদেরকে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রচুরক। সারণী থেকে প্রচুরক, প্রচুরক সমান এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়, সারণী থেকে প্রচুরক নির্ণয়। সারণী থেকে প্রচুরক এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এখানেও এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এল মানে হচ্ছে কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা। F1, F1 হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এস তো আমরা আগেরটা তো শিখছি শ্রেণীব্যাপ্তি। এস হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি। আবার একটু খেয়াল করেন, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, যেটা আমরা এর আগের সূত্রটার মধ্যে শিখছি যে গণসংখ্যা যেখানে বেশি থাকবে সেখানে আমরা মধ্যক শ্রেণীর নিম্নসীমা পাবো। তবে এটার জন্য প্রচুরকের জন্য কোনোভাবে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করার দরকার নাই। প্রচুরকের জন্য আমরা কোনো সারণী তৈরি করব না। প্রচুরকের জন্য আমরা কি কোনো সারণী তৈরি করব না। F1 হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ যে গণসংখ্যাটা সবচাইতে
বড়, যে গণসংখ্যাটা সবচাইতে বড় তার থেকে তার আগের ঘরের গণসংখ্যাটা আমরা বিয়োগ করে দেব। তার থেকে তার আগের ঘরের গণসংখ্যাটা বিয়োগ করলে যা পাবো সেটা হবে f1। আবার গণসংখ্যা যেটা সবচেয়ে বড় তার থেকে তার পরবর্তী ঘরের গণসংখ্যাটা বাদ দিলে আমরা যা পাবো সেটা হবে f2। তাহলে f1 বের করার জন্য বড় গণসংখ্যা থেকে তার আগের ঘরের গণসংখ্যা বাদ দিতে হবে, আর f2 বের করার জন্য বড় গণসংখ্যা থেকে তার পরের ঘরের গণসংখ্যা বাদ দিয়ে দিতে হবে। আর s মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। s মানে হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি। এরপরে আমাদেরকে যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে গড়। গড় নির্ণয়ের সূত্র আমাদেরকে জানতে হবে। তো গড়ের সূত্র আমরা অষ্টম শ্রেণীতে শিখছিলাম শুধু গাণিতিক গড়, আর নবম দশম শ্রেণীতে আমাদের লাগবে সংক্ষিপ্ত গড়। এটাই পরীক্ষায় আসবে সংক্ষিপ্ত গড়টা। এই মধ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্ত গড় এগুলা থেকে আমাদের পরীক্ষায় আসবে। খ নাম্বার অথবা গ নাম্বারে এই তিনটের একটা থাকবে, আর শেষ ঘর মধ্যে লেখ অঙ্কন করতে বলবো, অর্থাৎ লেখচিত্র, আয়তলেখ, অজীব রেখা, বহুভুজ, এই তিনটের যে কোনো একটা পাবেন অবশ্যই। দেখো আমরা সংক্ষিপ্ত গড়টা দেখবো। সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্রটা দেখবো। সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে একটা সারণী তৈরি করতে হবে। সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য কি করতে হবে? সারণী তৈরি করতে হবে। সংক্ষিপ্ত গড়ের সারণী, সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সারণী। সারণীটা কি হবে দেখেন একটু। প্রথমে হবে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, ট্যালি, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই, ইউআই। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সারণী। তার মধ্যে লাগবে প্রথম ঘর হবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় ঘর হবে মধ্যমান, তৃতীয় ঘর হবে ট্যালি, তৃতীয় ঘর হবে গণসংখ্যা যেটাকে প্রকাশ করা হয় এফআই দ্বারা। এরপরের ঘর হবে ধাপ বিচ্যুতি যেটাকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা। তারপরে ঘর হবে এফআই ইউআই, অর্থাৎ এই দুইটা ঘরের গুণফল এখানে বসাবো। এই দুইটা ঘরের গুণফল এখানে আমরা বসাবো। এই ট্যালি ঘরটা কখনো লাগবে আবার কখনো লাগবে না, কখনো লাগবে আর কখনো লাগবে না। যদি আমরা সারণী থেকে সংক্ষিপ্ত গড় নির্ণয় করি তখন আর ট্যালির কাজ নাই, কিন্তু উপাত্ত থেকে যখন আমরা সংক্ষিপ্ত গড় নির্ণয় করব তখন অবশ্যই ট্যালি ব্যবহার করতে হবে। এরপরে আমাদের সংক্ষিপ্ত গড়ের সূত্র হচ্ছে গড় সমান a প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সারণী। এরপরে আমাদেরকে যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে অজীব রেখা, আয়তলেখ এবং বহুভুজ। এই তিনটে বিষয় আমাদেরকে জানতে হবে। এই তিনটে থেকে অজীব রেখা এবং বহুভুজ এই দুইটা অবশ্যই আসবে। তো অজীব রেখা যদি অঙ্কন করতে বলে, অজীব রেখা যখন অঙ্কন করতে বলবে তখন আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যার সারণী। এরপরে যদি আমাদেরকে বলে বহুভুজ অঙ্কন করার জন্য, বহুভুজ যদি অঙ্কন করতে বলে তখন আমাদেরকে লাগবে মধ্যমানের সারণী, মধ্যমানের সারণী। এরপরে যদি আয়তলেখ অঙ্কন করতে বলে, আয়তলেখ যদি অঙ্কন করতে বলে তখন লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অজীব রেখার জন্য লাগবে ক্রমযোজিত গণসংখ্যার সারণী, বহুভুজের জন্য লাগবে মধ্যমানের সারণী, আয়তলেখের জন্য লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই তিনটার জন্য আমাদেরকে তিনটা সারণী তৈরি করে নিতে হবে। ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা মধ্যমানের জন্য তৈরি করব। মধ্যমান
মধ্যক নির্ণয়ের জন্য তৈরি আমরা মধ্যমান সারণীটা যে এখানে মধ্যমানটা বের করার সময় তৈরি করব। মধ্যমানটা কিভাবে বের করবেন? এই মধ্যমানটা বের করারও কিন্তু সূত্র আছে। মধ্যমান বের করবেন উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ। মধ্যমানটা বের করবেন উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। তাহলে সূত্রটা হবে কি? মধ্যমান সমান উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2, এটাই হবে মধ্যমানের সারণী। মানে এই যেগুলো আমি লিখছি এই অধ্যায়ে, এর বাইরে আর কোনো সূত্র নাই। এগুলা থেকে আমাদের পরীক্ষায় আসবে, এবং যদি এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে যেভাবে আসুক না কেন অবশ্যই আপনি এখান থেকে উত্তর করতে পারবেন। এবং এইবার কিন্তু আবার ডাবল সুযোগ আছে, এবার সুযোগ বেশি, অর্থাৎ আমাদের বিভাগ থাকবে যতগুলা, সেই 4টে বিভাগ থেকে 4টে প্রশ্ন বাধ্যতামূলক, একটা থাকবে যে কোনো বিভাগ থেকে।